আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ধারাবাহিক লেকচারগুলোর আজকের দ্বিতীয় লেকচার অট্টোসাইকিতে স্বাগত জানাচ্ছি। আমরা অট্টোসাইকির যে কবিতাটি, এই কবিতাটি ইতিমধ্যে জেনে গেছি যে আমাদের যে কবি জন কিটস, উনি হচ্ছে রোমান্টিক কবি, আর মানে ওনার কবিতাটাও রোমান্টিক কবিতা হবে। এখন এই রোমান্টিক কবিতার বৈশিষ্ট্যটা কেমন হবে এবং এটা কি ধরনের কবিতাকে আমরা রোমান্টিক কবিতা বলবো, এই বিষয়টা আমাদের জানা থাকা প্রয়োজন, কারণ রোমান্টিক ফিচারগুলো নিয়ে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন উত্তর করতে হবে, দ্যাটস ওয়াই আমাদের এটা জানতে হবে। তাহলে রোমান্টিক কবিতাটা, আমরা রোমান্টিকতা বলতে যে বিষয়টা আমাদের মাথায় কনসেপ্ট কাজ করে, প্রেম ভালোবাসার বিষয়টা, অ্যাকচুয়ালি রোমান্টিক বিষয়টা কিন্তু এরকম নয়। কবিতার ক্ষেত্রে রোমান্টিক বিষয়টা শুরু হয় কখন থেকে? এটা হচ্ছে 1798 সালে উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালেডস। এটা হচ্ছে জন কিটস, উনি কিন্তু এই যুগেরই একটা অনুসারী ছিলেন। এখন স্যামুয়েল টেলর কলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই দুজনে মিলে কিন্তু একটি কবিতার বই প্রকাশ করেন। কবিতার বইটির নাম হচ্ছে লিরিক্যাল ব্যালেডস। এই লিরিক্যাল ব্যালেডস যেদিন থেকে প্রকাশ হয় ওই দিন থেকে মূলত রোমান্টিক যুগটা শুরু হয়, 1798 সাল। তাহলে রোমান্টিক কবিতার আমরা যদি ডেফিনিশনটা একটু বোঝার জন্য চেষ্টা করি, আমরা এখান থেকে দেখব রোমান্টিক ফিচারগুলো কোনগুলো থাকলে এই কবিতাটি রোমান্টিক কবিতা হবে, কোন বিষয়গুলো থাকা প্রয়োজন রোমান্টিক কবিতায়। এক নম্বর আমরা যদি একটু শুরু করি, দেখাও রোমান্টিক ফিচার্স। রোমান্টিসিজম তো আইএসএম থাকলে তো আমরা জানি যে আইএসএম যুক্ত থাকলে কোন একটা শব্দ সেটা নাউন হবে। Romanticism was a literary and artistic movement that began in late 18th century. Late মানে একদম শেষের দিকে, 18th century শেষের দিকে। তাহলে 1700 থেকে 1799 সাল পর্যন্ত কিন্তু 18th century শেষের দিকে। কত সাল বলেছি? 1798 সাল। এই সালটি থেকে কিন্তু রোমান্টিক যুগ শুরু হয়। আচ্ছা দেখি, সেঞ্চুরি and reached its height in the early 18th century. 18th century কত? 1800 থেকে 1899। এই সময়ের শুরুর দিকে, একদম শুরুর দিকে কিন্তু এটা একদম পিকে পৌঁছায়, সর্বোচ্চ জায়গায় পৌঁছায়। It was a reaction against the tradition, দেখো রেশনালিজম, যুক্তিকতা, যুক্তির বাইরে কিছু বলা যাবে না, লেখা যাবে না, বলা যাবে না, কবিতা করা যাবে না, এই সব যে বিষয় ছিল একটা সময় নিউ ক্লাসিক্যাল যুগের, এইখান থেকে বের হয়ে এসে নতুন যুগের কবিতা শুরু যে করলো, এটাই ছিল নিউ ক্লাসিক্যাল যুগ থেকে বের হয়ে আসলো। এবং ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কারণে যে এইখানে একটা সময় কিন্তু কবিতার আমাদের কবিতা না, শুধু যে কোনো সাহিত্য কর্মের সেন্ট্রাল মেইন ক্যারেক্টার, প্রোটাগনিস্ট যেই থাকুক, এদের কিন্তু সেন্ট্রাল ক্যারেক্টার অবশ্যই হইতে হবে, রয়্যাল ক্যারেক্টার হইতে হইতে, রাজা রানী, রাজার ছেলে মেয়ে অথবা রয়্যাল কোনো পার্সন, এদের বাইরে কাউকে চরিত্রে আনাই যেত না বা তাকে মেইন ক্যারেক্টার বানানোই যেত না। তাহলে এই যে বিষয়টা, এই বিষয় থেকে বের হয়ে এসে সাধারণ লোককে নিয়ে কবিতা লেখা, সাধারণ লোকের মুখের ভাষা কবিতার মধ্যে ব্যবহার করা, সহজ সরল ভাবে কবিতাকে উপস্থাপন করা, ইমাজিনেশন ব্যবহার করা, যুক্তির বাইরেও কোনো কিছু অতি প্রকৃত বা সুপারন্যাচারাল কোনো কিছুকে তুলে নিয়ে আসা, এই বিষয়গুলো যখন কবিতার মধ্যে অ্যাড করা শুরু হলো, এই কবিতাগুলোকে আমরা রোমান্টিক কবিতা বলে চিনি। আমরা এখানে পড়বো। আচ্ছা, এখানে রোমান্টিক রাইটার্স ভ্যালুড কি কি তারা মূল্যায়ন করতো? এক নাম্বার, ইমোশনকে তারা মূল্যায়ন করতো, ইমাজিনেশনকে মূল্যায়ন করতো, নেচার প্রকৃতিকে মূল্যায়ন করতো, আবার লজিক এন্ড রিজন। আচ্ছা দেখো, লজিক আর রিজনের বাইরে যাওয়া যাবে না, এইটা থেকে তারা কিন্তু বের হয়ে এসেছিল। তাহলে কোথায় আসলো তারা? ইমোশনকে, ইমাজিনেশনকে এবং প্রকৃতিকে। তাহলে রোমান্টিক কবিতায় দেখবা প্রকৃতির একটা টাচ থাকবেই। এখানে দেখো একটা কল্পনা থাকবে, কল্পনা করে কবিতা লিখবে, কাল্পনিক এবং অতীত থেকে নিয়ে লিখবে, সাধারণত অতীত থেকে নিয়ে লিখবে। এটা আমরা ফিচারগুলো, এটা আমাদের যখন প্রশ্ন উত্তর করবো, প্রশ্ন উত্তরের মধ্যে কিন্তু ফিচারগুলো লিখতে হবে, এটা কিন্তু মাথায় রেখে আমাদের এটা জানতে হবে। এক নম্বর, লাভ অফ নেচার, প্রকৃতির প্রতি ভালোবাসা। রোমান্টিক কবিতার মধ্যে প্রকৃতি নিয়ে লিখবে, প্রকৃতির একটা টাচ থাকবে, মূল ঘটনাটা প্রকৃতির মধ্যে ঘটবে, এই বিষয়গুলো থাকবে। আচ্ছা এখন দেখো, এমফাসিস অন ইমোশন এন্ড ইমাজিনেশন। তাহলে ইমোশন এবং ইমাজিনেশনের উপর গুরুত্ব প্রদান করবে। ইন্ডিভিজুয়ালিজম, একক কোনো ব্যক্তি নিয়ে কাজ করবে। রোমান্টিক ভ্যালু দ্য ইন্ডিভিজুয়াল ইনার ওয়ার্ল্ড, দেয়ার থটস, ড্রিমস এন্ড ইমোশনস। দে বিলিভড এভরি পারসন ওয়াজ ইউনিক, প্রত্যেক ব্যক্তি আলাদা। তোমার সাথে আমার চিন্তার একটা পার্থক্য রয়েছে, তোমার চিন্তা ভাবনা, তোমার আচার আচরণ, তোমার যে কার্যকলাপ, সবগুলো থেকে একজন আরেকজনের সাথে আলাদা, এটাকে গুরুত্ব প্রদান করা হয়তো। এন্ড শুড ফলো দেয়ার ওন ইমাজিনেশন এন্ড হার্ট।
দেখো ইন্টারেস্ট দ্য কমন ম্যান অ্যান্ড রুরাল লাইফ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমি কিন্তু বলেছি একটা সময় রয়্যাল মানে মানে রাজকীয় চরিত্রের বাইরে কোনো কবিতায় লেখা যেত না, কবিতা রচনা করা হতো না। কিন্তু এই 1798 সালে যখন রোমান্টিক যুগ শুরু হইলো, তখন থেকে কিন্তু এই রোমান্টিক যুগের কবিরা কিন্তু সাধারণ লোককে গুরুত্ব দেওয়া শুরু করলো। এই সাধারণ লোক এইখানে রোমান্টিকতায় সাধারণ লোক কিভাবে আসলো? আমরা তো জানি যে একটা সময় কবিতা লেখা হইতো রয়্যাল ক্যারেক্টারকে নিয়ে, অথবা গড গডেসদের নিয়ে, দেব দেবীদের নিয়ে। কিন্তু সাইকি তো আমরা জানি একজন দেবী, তাহলে সে কিভাবে সাধারণ ক্যারেক্টার হইলো, সাধারণ লোক কিভাবে হইলো, এটা বোঝার একটা বিষয় রয়েছে, আমরা পরবর্তীতে এখানে দেখবো। এর জন্য হচ্ছে একদম গোড়া থেকে ধীরস্থির ভাবে যদি কবিতা পড়ো, তাহলে সেই ক্ষেত্রে কবিতা একদম মাথায় গেঁথে থাকবে এবং বুঝতে পারবে। আচ্ছা, আমরা তাহলে দেখলাম কমন লোক আসবে। রোমান্টিক পোয়েটস অফেন রোট অ্যাবাউট দ্য সিম্পল পিপল। পিজেন্ট, পিজেন্ট কি? পিজেন্ট মানে হচ্ছে কৃষক, ফার্মার আর কি। রুরাল লাইফ, আচ্ছা দেখি গ্রাম্য জীবন নিয়ে লেখে। দে শোড দেয়ার অর্ডিনারি লাইফস অ্যান্ড ন্যাচারাল সারাউন্ডিং ওয়ার ফুল অফ বিউটি অ্যান্ড মিনিং। আচ্ছা, এই যে দেখো, এটা কিন্তু আমি বলেছি গুরুত্বপূর্ণ একটা বিষয়, গ্লোরিফিকেশন অফ দ্য পাস্ট। অতীতকে মহিমান্বিত করে কবিতার মধ্যে নিয়ে আসবে। অতীতের মহিমা যে বিষয় রয়েছে, অতীতের যে ভালো বিষয়গুলো রয়েছে, সেগুলোকে কবিতার মধ্যে তুলে নিয়ে আসবে। সুপারন্যাচারাল অ্যান্ড মিস্টেরিয়াস এলিমেন্টস, সুপারন্যাচারাল এবং মিস্টেরিয়াস এলিমেন্টগুলো নিয়ে আসবে। ফ্রিডম অফ এক্সপ্রেশন, মানে আমি যেভাবে চাইবো সেভাবেই আমি প্রকাশ করব, এতে মানে কোনো নিয়মের তোয়াক্কা করব না, এটা। আচ্ছা দেখি, এখন এখানে কিন্তু আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে, সেন্সুয়াসনেস। আমরা জানি জন কেটস ইজ কল্ড দ্য পয়েট অফ সেন্সুয়াসনেস, জন কেটস কবি। এই সেন্সুয়াস বিষয়টা কি, এটা আমাদের একটু বোঝার প্রয়োজন রয়েছে। এই সেন্সুয়াস শব্দটা কিন্তু এসেছে সেন্স শব্দ থেকে, এই যে সেন্স শব্দ থেকে কিন্তু এসেছে সেন্স। এই সেন্স শব্দটার সাথে আমরা ও ইউ এস যোগ করে এটাকে বানিয়েছি অ্যাডজেক্টিভ, তারপরে এন ই ডাবল এস যোগ করে এটাকে বানানো হয়েছে নাউন, সেন্সুয়াসনেস। সেন্স আমরা জানি সেন্স কত প্রকার রয়েছে, সেন্স রয়েছে কিন্তু 5 প্রকার। আচ্ছা, সেন্সুয়াস কবিতা তাহলে কি হবে, এটা কেন আমাদের জানতে হবে? এখন আমাদের কবিতার মধ্যে সেন্সটা আছে কিনা সেটা ফাইন্ড আউট করতে হবে। এর জন্য আমরা আগে সেন্সুয়াস বিষয়টাকে সেটা আগেই জেনে নিচ্ছি। আমরা এখানে আমরা রোমান্টিক ফিচার এবং সেন্সুয়াসনেস এই বিষয়টা জানছি। আচ্ছা ধরো জন কিটস, আমরা তো জানি যে প্রকৃতি নিয়ে এনারা কবিতা লেখে, প্রকৃতির মধ্যে থাকতে পছন্দ করে রোমান্টিক কবিরা। তাহলে রোমান্টিক কবি সে হচ্ছে অবশ্যই তাহলে প্রকৃতির মধ্যে বসেই কবিতা লিখছেন। এখন দেখো ওনার চারপাশে দেখো কি রয়েছে, খাবার, এদের কিন্তু গ্রান রয়েছে। এই যে দেখো গোলাপ, এর গ্রান রয়েছে। এই দেখো পাখি গান গাইছে, এটারও কিন্তু কি রয়েছে, মানে শব্দ রয়েছে। এই যে দেখো ঝিঝি পোকার শব্দ রয়েছে। এই যে অ্যাপল যদি টাচ করে, তাহলে সেন্স অফ টাচ কাজ করবে। এখন আমি এগুলো যখন দেখব, সেন্স অফ সাইট কাজ করবে। তাহলে সেন্সুয়াসনেস বিষয়টা যদি আমরা একটু ডিফাইন করতে চাই, তাহলে এটা কি হবে? সেন্সুয়াসনেস ইন জন কিটস পোয়েট্রি মিন হিজ অ্যাবিলিটি টু অ্যাপিল টু দ্য সেন্সেস। ইন্দ্রিয়গুলোকে আকর্ষণ করা, অ্যাপিল করা মানে প্রয়োগ করা, এই যে তার যে মানে অ্যাবিলিটিটা, এই যে তার কবিতার মধ্যে সেন্সগুলো নিয়ে আসা। কি কি ইন্দ্রিয় রয়েছে আমাদের? সাইট, সাউন্ড, টাচ, টেস্ট এবং স্মেল। এই যে এই 5টা ইন্দ্রিয় কিন্তু আমাদের রয়েছে। এই যে এই ইন্দ্রিয়গুলো, যেমন ধরো মানে এখন দেখো সেন্স অফ সাইট, এই যে দেখি যে আমরা সেন্স অফ সাইট, এই যে আমরা কোনো কিছু স্পর্শ করলে এটা কিন্তু স্পর্শটা পাই, সেন্স অফ টাচ। আমরা যখন কোনো কিছু মুখে দেই তখন সেন্স অফ টেস্ট পাই, এবং মুখে দেওয়ার আগে কিন্তু আমরা সেন্স অফ স্মেল পাই। আচ্ছা, এখন এই যে দেখো এই যে সেন্সগুলো, আবার এগুলো যখন আমরা পাশাপাশি কোনো একটি শব্দ শুনি তখন কিন্তু সেন্স অফ মানে হিয়ারিং পাই। এই যে এই বিষয়গুলো যখন কবিতার মধ্যে মানে উপস্থাপন করা হবে, তখন ওই কবিতাটাকে কি বলা হবে? মানে সেন্সুয়াস পয়েন্ট। তাহলে সেন্সুয়াস পয়েন্ট, তাহলে সেন্সুয়াস পয়েন্ট কখন হবে? এই 5টা উপাদান যখন থাকবে কবিতার মধ্যে, তখন এটা সেন্সুয়াস পয়েন্ট হবে। আশা করি বুঝতে পেরেছো। থ্রু রিচ অ্যান্ড ভিভিড ডেসক্রিপশন, এগুলো থাকবে সমৃদ্ধ এবং জীবন্ত স্পষ্ট বর্ণনার মধ্য দিয়া। তাহলে হিজ পোয়েম মেক্স রিডার সি, হিয়ার, ফিল দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ডস অ্যাজ ইফ দে ওয়ার এক্সপিরিয়েন্সিং ইট দেমসেলফ। আচ্ছা, এমনভাবে উনি ওনার যে রিডার রয়েছে ওনাদেরকে এটা দেখান যেন নিজেরাই ওনারা দেখছেন। তাহলে আমরা তো জানি যে এই 5টি সেন্স কিন্তু মানুষের রয়েছে, সেন্স অফ সাইট, সেন্স অফ হিয়ারিং, সেন্স অফ টাচ, সেন্স অফ স্মেল এন্ড সেন্স অফ টেস্ট।
এই সেন্সগুলো যখন আমরা কবিতার মধ্যে পাবো তখন এই কবিতাটা হবে সেন্সুয়াস কবিতা। আচ্ছা, কিডস বিলিভ দ্যাট বিউটি ইজ ফেল থ্রু সেন্স। সৌন্দর্যকে আমরা সেন্সের মধ্যে দিয়ে অনুভব করতে পারি সৌন্দর্যকে। দ্যাট পোয়েট্রি শুড গিভ প্লেজার বাই অ্যাওয়েকেনিং দোজ ফিলিং। হি অফেন ইউজ ডিটেল ইমেজারি, সফট রিদম, মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্রিয়েট এ ওয়ার্ল্ড ফুল অফ কালার অ্যান্ড লাইফ। এগুলো কিন্তু ওনার গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নাইটিঙ্গেল, টু অটাম অথবা আমরা যেগুলো পড়বো এগুলোর মধ্যে কিন্তু আমরা এগুলো খুঁজে পাবো। তাহলে আশা করি এই দুটি বিষয় তোমরা বুঝতে পেরেছো। আরেকটি বিষয় আমাদের বুঝতে হবে, মেইন যে কবিতা যাকে নিয়ে অ্যাকচুয়ালি কবিতাটি লেখা, সাইকি, যার নামেই কবিতাটি লেখা, অ্যাকচুয়ালি সাইকি কে ছিলেন। এখন তার পরিচয় যদি না জানি, তার ঘটনা যদি না জানি, তার ব্যাকগ্রাউন্ড যদি না জানি, তাহলে কবিতার মূল বিষয়টাই অজানা থেকে যাবে। তাহলে মূল কবিতা পড়ার আগে আমরা মানে সাইকি সম্পর্কে জানবো। গ্রিক মিথোলজির গুরুত্বপূর্ণ একজন দেবী, যে অ্যাকচুয়ালি দেবী ছিল না, ছিল সাধারণ অর্ডিনারি মানুষ। এই সাধারণ মানুষ থেকে উনি দেবী হয়ে গিয়েছিলেন। সাধারণ মানুষ আবার কিভাবে দেবী হতে পারে? দেবীরা তো আলাদা আলাদা ক্রিয়েচার। তাহলে এই ঘটনাটাই আমরা মূলত পরবর্তী লেকচারটিতে জানবো। আশা করি তোমরা সেটা জেনে তারপরে তোমরা মূল কবিতায় দেখবে। ধারাবাহিক ক্লাসগুলো সঠিকভাবে দেখতে থাকবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী লেকচার দেখার জন্য আহ্বান জানিয়ে আজকের এই লেকচারটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।